বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই। পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভর থেকে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তা গ্রেপ্তার। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম, বাড়তি দরেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তার কার্যালয়ে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে পৌঁছান। এ সময় থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই করা হয়। এছাড়া দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি আগ্রহপত্র বা লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় 10,13,65,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজার সহ 3 জন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত 12টা পর্যন্ত কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন। এ সময় 10,13,00,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংক শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার মোহাম্মদ আবু জাফরকে আটক করে পুলিশ। অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে 10,13,65,000 টাকার গরমিল পায়। পরবর্তীতে অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। সরবরাহ ঘাটতির দোহায়ে বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। 60 টাকাও মিলছে না কোনো সবজি। অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের দরেও। এমন বাস্তবতার ক্রেতারা এখন নারাজ, বাজার নিয়ে কোনো মন্তব্য করতে। কাস্টমারদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জনজীবনের সবখানেই পড়েছে গরমের প্রভাব। তীব্র রোদে সতেজতা হারিয়েছে বাজারের সবজিগুলো, একই সাথে কমেছে সরবরাহ, ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদ পরবর্তী সবজির বাজার অনেকটাই নাগালের মধ্যে ছিল সব ধরনের ক্রেতাদের। তবে গরমের কারণে প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। বেড়েছে আলু পেঁয়াজের দাম, অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের বাজারেও। যত দিনে দিনে গরম বাড়তেছে ততই দামও বাড়তেছে। যেমন আগে অনেক মাল আসতো, যেমন 5 ট্রাক 6 ট্রাক, অনায় 2 ট্রাক 1 ট্রাক। ঈদের আগেও 50 টাকা ছিল, ঈদের পরে দাম একটু বাড়ছিল, এখন আবার আগের মতোই হয়ে গেছে 50 টাকা কেজি। আর পেঁয়াজ ঈদের আগে বিক্রি করছিলাম 50 টাকা, ঈদের পরে এখন 60 টাকা বিক্রি করতেছি, কেজিতে 10 টাকা বাড়ছে। অন্যান্য পণ্যের দাম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ভরা মৌসুমেও চাউল বিক্রি হচ্ছে বেশি দামে। গরমে বেচা কিনা খুবই খারাপ যাইতেছে আমাদের। আমরা মনে করেন কুল কিনারা পাইতাছি না দোকানদারি কইরা। তারপরে জিনিসপাতির দাম কিছুটা বাড়তি আছে, কিছুটা কম আছে। বড় মৌসুম সবচেয়ে বড় মৌসুম, আমরা আশা করি যে বাজার কমবো, কিন্তু চাউলটা এখনো বাজারে অ্যাভেলেবেল হওয়া নাই। মাত্র ধান কাটা লাগছে, ধান যখন একটু কাটা হবে সব কোম্পানির চালগুলি বাজারে আসবে, অবশ্যই কিছুটা কমার আশা আমরা করতেছি। বিগত সময়ে ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করলেও এর কোনো প্রভাব না পড়ায় নারাজ তারা। স্পেসিফিক্যালি কিছু বলতে চাচ্ছি না, কারণ সবাই তো সব কিছু বলতেছে। আর দরদাম নিয়ে আসলে বাজার করতে আসে মনে একটা বিড়ম্বনা। যারা প্রশাসনে আছে তারাই হলো ভালো বলতে পারবে যে কি করলে তো এইটার সমাধান হবে। কৃষকরা তো ডেফিনেটলি দাম পাচ্ছে না, এটা সবাই জানে, একদম ওপেন সিক্রেট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 42 ডিগ্রি ছাড়িয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক শুক্রবার বলেছেন, আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা। মে মাসের 2 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের বিষয়ে ওমর ফারুক বলেন, মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না, তবে বর্তমানে যেমন অস্বস্তি পরিস্থিতি আছে সেরকম থাকবে না। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। এদিকে দেশে চলমান খরা এবং প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় 2 রাকাত ইশতিসকার নামাজ আদায় করে দোয়া করলেন মুসল্লিরা। ঢাকার ধামরাই উপজেলার নতুন দক্ষিণপাড়া মাঠে বৃষ্টির জন্য এ নামাজ আদায় করেন তারা। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরাও নামাজে অংশগ্রহণ করেন। এ সময় মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির জন্য সকলকে নিয়ে দোয়া করা হয়। এদিকে তীব্র রোদে পুড়ছে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাচরের বাদাম ক্ষেত। তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। ফলন ভালো হওয়ায় দামও পাওয়ার স্বপ্ন এখন পুড়ছে কড়া রোদে। আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সনুর রহমান শিপনের রিপোর্ট, জানাচ্ছেন এইচ.এম. মিতু। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে বাদাম চাষ করেন চাষিরা। চলতি বছর ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র রোদে মাঠেই পড়ছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। চাষিরা বলছেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি নাই, কোনো গরমের অভাবে মানে সব পুড়ে গেছে। রোদের তাপমাত্রা বেশি। 9,000 টাকা মন বিছন কিনি, সেই বাদাম আপনার পুড়ি সব নষ্ট হয়ে গেল। তার পরবর্তী সেচ নাই, কোনো পানির ব্যবস্থা করতে পারিনি। সরকার সৌর বিদ্যুতের মাধ্যমে যদি চরাঞ্চলে বোরিংয়ের ব্যবস্থা করতো বা পানির ব্যবস্থা করতো, তাহলে আমরা কৃষকরা এই চরাঞ্চলের জমি চাষ করে কিছু স্বাবলম্বী হতে পারতাম। এবার এত পরিমাণ খরা, যার কারণে আমার বাদাম ধরেন সম্পূর্ণ পুড়ে আমি একটা পথে ঠুকে হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এদিকে দৌলতপুর কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তাপদাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত, তবে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ তার। এবছর আমাদের দৌলতপুর উপজেলায় 818 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। মূলত বাদাম 120 দিন সময় লাগে। জানুয়ারির শেষের দিকে লাগানো হয়েছে। আশা করা যায় মের শেষের দিকে উত্তোলন করা হবে। তো এবছর যেটা হয়েছে যে তীব্র তাপদাহ আর সাথে বৃষ্টি নাই বলেই চলে, সে কারণে এবছর বাদামের উৎপাদন অনেক কম হবে। চলতি বছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এইচ.এম. মিতু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশে উদীয়মান তথ্য প্রযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ বাড়িয়ে 2041 সাল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিওক। জানান, কর অব্যাহতি দিলে তথ্য প্রযুক্তি খাত হবে সোনার ডিম পাড়া হাঁস। নেত্রীর বিরাট ভিশন অফ স্মার্ট বাংলাদেশ 2041, এটা হচ্ছে ওনার ভিশনটা কিন্তু আরও বড়। উনি চাচ্ছেন এন্টায়ার নাগরিক অফ বাংলাদেশটা যেন আপনার স্মার্ট হয়। সো সেই স্বপ্ন ধারাকে আমরা যদি সাকসেসফুল করতে চাই, তাহলে বেসিসের সাকসেসফুল মেম্বার থাকতে হবে, যারা এটার সফটওয়্যার, এটার আইটি সার্ভিসেসটাকে সাকসেসফুলি ডেলিভার করতে পারে বাংলাদেশের প্রত্যেকটা এন্টিটিতে এবং নাগরিককে। সো ওই সম্পৃক্ততার জন্য টিম সাকসেস কাজ করে যাবে এবং আমাদের জননেত্রী 2041 সালের স্মার্ট বাংলাদেশের ভিশনে আমরা ওইভাবেই সম্পৃক্ত থাকব, বাই গিভিং আওয়ার বেস্ট এফোর্ট, অ্যান্ড শুধু এফোর্ট না, যেন বাই প্রডিউসিং সাকসেসফুল বেসিস মেম্বার্স, ইচ ওয়ান অফ দ্যাম। আমি আসলে টিম সাকসেসের
লিডার হিসেবে আমাকে আমার টিম মনোনীত করেছে। আমি আসলে ভোটটা চাবো আমার এন্টায়ার 11 জনের জন্য, এবং আমি আসলে প্যানেল ভোট চাবো। আমরা শুধু 2 বছরের জন্যই আসতে চাচ্ছি, এবং 2 বছরে আমরা কিন্তু খুব টাইম স্পেসিফিক মাইলস্টোন আপনাদের সামনে তুলে ধরেছি। সো এটা কিন্তু করতে হলে আপনাদের কিন্তু একটু এগিয়ে আসতে হবে। তো আপনি চুজ যে টিম 1 নাকি টিম স্মার্ট নাকি টিম সাকসেস, বাট আইদার অ্যান্ড অর। মোটে 2 বছর, এই সময় একটা ভোটই তো, 2 বছরই তো। সো আপনারা আগেও ভোট দিচ্ছেন, কিন্তু ওই জায়গায় কিন্তু আপনাদের ওই স্বপ্নটা সাকসেসফুল হয় নাই। সো এই জায়গায় এবার আমাকে একটু সুযোগ দেন যেন টিম সাকসেসফুলি জিতে এসে আপনাদেরকে আমরা সাকসেস ডেলিভারি করতে পারি। গাজীপুরে শ্রীপুরের মাওনা এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়। সকালে উপজেলার মুলাইদ গ্রামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রী আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। উপজেলার চন্দ্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া সহ আরও অনেকে। বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরাঞ্চল এখন পাকা মরিচের রঙে লালে লাল। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও মরিচের আশানুরূপ ফলন হওয়ায় খুশি কৃষকরা। তারা বলছেন, এখনকার মরিচের আকর্ষণীয় রং, মান এবং ঝালের কারণে চাহিদা রয়েছে দেশ জুড়ে। এদিকে মৌসুমের 100 কোটি টাকার মরিচ উৎপাদন হবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফে ইসলাম হিমু। বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর বিস্তীর্ণ চরাঞ্চল এখন লাল মরিচে ভরপুর। নদী তীর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে শুরু করে ধান শুকানোর চাতল যেন লাল মরিচের গালিচা। জেলার সারিয়াকান্দির বিভিন্ন চরে এবার মরিচের চাষ হয়েছে বেশি। সবুজ খেতে এখন লাল মরিচের সমাহার। মরিচ তোলা, বাছাই, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ ও কৃষাণীরা। আমরা মোটামুটি 3 বিঘা চাষ করছিলাম, আমি সেখান থেকে আমি 3 লক্ষ টাকা বিক্রি করছি। হাইব্রিড বেচলাম, 2 বিঘে বেচলাম, প্রায় 3 লাখ টাকার মতো বেচলাম। হাইব্রিড বেচে আমি 2টা গাভি কিনছি, একটা দামড়া কিনছি। মরিচের দাম কম এই জন্য করে আমাকে যে কাজ করে নিচ্ছে, এই কাজের বেতনটা কম দিচ্ছে। এদিকে জেলার চাহিদা মিটিয়ে মরিচ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে দাম কম হওয়ায় কিছুটা বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। দেশি মরিচের চাহিদাটা একটু মার্কেটে কম। গত বছর মেলা দাম ছিল, গত বছর 16,000-17,000 টাকা পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে। আমি এখান থেকে কিনে নিয়ে যে বগুড়া পাইকারি সেল দিই। আমি কিনি 13 থেকে 14 বন্ধুর কেনা বেচা হচ্ছে। খরচ বরচ দিয়ে 5 টাকা লাভে আমি পাইকারি বিক্রি করে সেল দিই। জেলার উৎপাদিত মরিচের ন্যায্য দাম পেতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। শুকনা মরিচের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন যে কোম্পানিগুলো আসে তাদের সাথে আসলে কৃষকদেরকে লিঙ্কেজের যে কাজটা মাঠ পর্যায়ে ক্লাস্টার করে সেটা আমি করে দিই, এবং দেখা যায় যে তারা কৃষকদের সাথে পরামর্শ করে, কৃষকদের সাথে যোগাযোগ করে তারা এই কোম্পানিগুলো এখান থেকে শুকনা মরিচগুলো ক্রয় করে। সারিয়াকান্দিতে এবছর মরিচ চাষ হয়েছে 3,310 হেক্টর জমিতে। শুকনা মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,500 মেট্রিক টন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আব্দুল জব্বারের বলি খেলার 115তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ। বৃহস্পতিবার 80 জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেন। খেলাকে কেন্দ্র করে লালদিঘির আশপাশের এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে 1909 সালে চট্টগ্রামের বকশিরহাটে ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলি খেলা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 চুক্তিসহ একটি সমঝোতা স্মারক সই। পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল থেকে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তা গ্রেপ্তার। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।